আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা রাইট ফর্ম ভার্বস এর যে বাকি রুলস গুলো আছে সেগুলো দেখব, এবং আজকের ক্লাসটা হতে চলেছে রাইট ফর্ম ভার্বস এর সর্বশেষ ক্লাস। এরপর আমরা প্রিভিয়াস ইয়ার যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করব। তো আজকে আমরা 21 নম্বর রুলস থেকে দেখব। তো তার আগে কিছু কথা দেখো, মনে রাখবে কোন সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এর ভার্বও সিঙ্গুলার হবে। অর্থাৎ সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বও ওই সিঙ্গুলার ধরেই লিখতে হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও ওই সাবজেক্ট ধরেই প্লুরাল লিখতে হবে। তো এটাই বলছে। তো দেখো 21 নম্বর, নিচের সাবজেক্ট গুলোকে সিঙ্গুলার ধরে ভার্ব বসাতে হয়। এই সাবজেক্ট গুলো সবসময় সিঙ্গুলার, একটা ধরে আমাদের অ্যান্সার করতে হবে। এখানে অনেকে এটা কনফিউশনে প্লুরাল ভাবে, কিন্তু এটা আসলে সিঙ্গুলার। যেমন এনিবডি, এনিথিং, এনিওয়ান, নো ওয়ান, নো বডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। ঠিক আছে, এগুলো আজীবনী সিঙ্গুলার সাবজেক্ট। তো এগুলো আমরা সহজে মাথায় রাখতে পারি কিভাবে? যদি সাবজেক্টের শেষে অন, বডি, থিং থাকে তাহলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট। আবার বলতেছি, সাবজেক্টের শেষে যদি অন, বডি, থিং থাকে, এই যে দেখো এনিওয়ান এর এখানে অন আছে, আবার নাথিং এর এখানে থিং আছে, আবার এভরিবডি এর এখানে বডি আছে। অর্থাৎ সাবজেক্টের শেষে যদি অন, বডি, থিং এগুলো থাকে তাহলে সেটা, এগুলো সব সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সাবজেক্ট। তো এগুলো আমরা সিঙ্গুলার ধরে আমরা ভার্বটা বসাবো। তো দেখো, নো অন ড্যাশ, নো দা অ্যান্সার। তো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এবং সাবজেক্ট কি আছে? সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে। এখানে সাবজেক্ট নো ওয়ান আছে। নো ওয়ান মানে কি? আমরা পড়ছিলাম সিঙ্গুলার নাম্বার, এবং এটা কোন পারসন? থার্ড পারসন। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে নো আছে, নোস হবে। নো ওয়ান নোস দ্য অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এরপর এটা দেখো, এভরিবডি ড্যাশ বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এখানে কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ কি? কারণ এখানে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে দেখে আমরা বুঝলাম এটা পাস্ট টেন্সে আছে। তো বুঝলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এরপরে দেখো, আমাদের ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে বি। বি মানে কি? আমরা কি পড়ছিলাম যে বি এর পরিবর্তে অ্যামিজার ওয়াজ ওয়ার এর যে কোনো একটা বসে। আর এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তার মানে এখানে কি হবে? এখানে ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটা বসবে। আর এখানে এভরিবডি সাবজেক্ট আছে। এভরিবডি যেহেতু সিঙ্গুলার, তার মানে এখানে কি বসবে? অবশ্যই ওয়াজ বসবে। প্লুরাল হলে আমরা ওয়ার দিতাম। তো এভরিবডি যেহেতু সিঙ্গুলার, এখানে ওয়াজ হবে। সো এভরিবডি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এরপর এটা দেখো, এনিথিং ড্যাশ বি পসিবল ইফ ইউ বিলিভ। তো এখানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ এখানে পাস্ট টেন্সের কোনো চিহ্ন নাই, পাস্ট টেন্স নির্দেশক কোনো শব্দ নাই। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং আমাদের ব্র্যাকেটে বি দিয়ে আছে, তার মানে এর পরিবর্তে আমরা কি বসাবো? এম, ইজ, আর, এই তিনটার একটা। তো এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে এনিথিং। এনিথিং মানে কি? সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে এরপর কি বলবে? ইজ। সো এনিথিং ইজ পসিবল ইফ ইউ বিলিভ। তো আমরা এর পরের রুলসটা দেখি। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ইচ, এভরি, অন, অফ হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ এই সাবজেক্ট গুলোকে সিঙ্গুলার ধরে আমাদের ভার্ব বসাইতে হবে। অর্থাৎ এই সাবজেক্ট গুলা আজীবনই সিঙ্গুলার নাম্বার। ইচ, এভরি, অন, অফ যদি সাবজেক্ট হিসেবে বসে, এগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার। তো দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ বি রেডি ফর দ্য ম্যাচ। তো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, এবং ব্র্যাকেটে বি আছে। সো এখানে এম, ইজ, আর, এই তিনটার একটা বসবে। সো এখানে এম তো হবে না। তো এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে ইচ। আমরা রুলসে পড়ছিলাম যদি ইচ সাবজেক্ট হিসেবে বসে তাহলে ইচ হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো এখানে যেহেতু ইচ আছে, তো এখানে সিঙ্গুলার নাম্বার ধরে আমাদের ভার্ব বসাইতে হবে। তো এখানে কি হবে? বি এর পরিবর্তে ইজ হবে। এখন এখানে প্লেয়ার্স দেখে অনেকে এখানে আর দিয়ে দেবে, তাহলে কিন্তু ভুল। এখানে প্লেয়ার্সটা সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে ইচ। কি জন্য ইচ এখানে সাবজেক্ট, এটা আমরা পরবর্তীতে রুলসে বুঝতে পারবো। সো এরপরে এটা দেখো, এভরি বয় লাভ ক্রিকেট। সো এটাও প্রেজেন্ট টেন্সে আছে, আর সাবজেক্ট আছে এভরি। এভরি মানে কি? আমরা পড়ছিলাম এভরি হচ্ছে সিঙ্গুলার। সো এভরি বয় থাক, এভরি গার্ল থাক, এভরি ম্যান, এভরি উইমেন, হোয়াট এভার ইট ইজ, আমাদের যেহেতু এভরি সাবজেক্ট হিসেবে আছে, এই জন্য আমাদের সিঙ্গুলার নাম্বার ধরে অ্যান্সার করতে হবে।
তো এখানে কি হবে, এখানে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু আছে, এখানে ভার্ব হবে লাভস, এভরি বয় লাভস ক্রিকেট। এরপর এটা দেখে এভরি গার্ল ড্যাশ লাইক ফ্লাওয়ার্স। তো এটাও কিন্তু এই আগেরটার মতো নেই, এটা আমি বলবো না, এটা তোমরা নিজেরা করবা। এরপর এটা দেখো অন অফ মাই ফ্রেন্ডস ড্যাশ বি লেট লাস্ট টাইম। তো এই সেন্টেন্সে দেখো যে লাস্ট টাইম আছে, মানে অতীত নির্দেশক শব্দ। লাস্ট টাইম থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে ব্র্যাকেটে বি আছে, তার মানে কি ওয়াজ ওয়্যার এর যে কোনো একটা বসবে। আর এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট আছে অন অফ। যেহেতু এখানে সাবজেক্ট অন অফ আছে, তার মানে এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তার মানে এখানে ওয়াজ হবে। তো এরপর এটা দেখো সাবজেক্ট যদি সময়, টাকা ও দূরত্বের পরিমাণ বোঝায়, তাহলে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। অর্থাৎ এই ধরনের সাবজেক্ট গুলোকে সিঙ্গুলার ধরে ভার্ব বসাতে হয়। অর্থাৎ এখানে বলছে সাবজেক্ট যদি সময়, টাকা ও দূরত্বের পরিমাণ এগুলো বোঝায়, এগুলো দেখতে কিন্তু প্লুরাল হয়, দেখতে প্লুরাল কিন্তু আসলে এগুলা সিঙ্গুলার। দেখো 2 hours, এই যে এখানে আওয়ার্স আছে, এখানে আওয়ার্স আছে, এখানে প্লুরাল আছে, কিন্তু যেহেতু এটা সময়ের পরিমাণ বোঝাচ্ছে, তার মানে এটা আমরা সিঙ্গুলার ধরে অ্যান্সার করবো। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখানে বি এর পরিবর্তে কি হবে, ইজ। সো 2 hours ইজ এ লং টাইম টু ওয়েট। এরপর এটা দেখো $50,000 ড্যাশ বি এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো এখানেও টাকার পরিমাণ দেওয়া আছে, যেহেতু টাকার পরিমাণ দেওয়া আছে, তার মানে এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে বি এর পরিবর্তে কি হবে, ইজ। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ হবে। এরপর এটা দেখো 50 miles ড্যাশ এ লং ওয়ে। এই যে এখানেও দেখতে কিন্তু প্লুরাল, কিন্তু এটা যেহেতু দূরত্বের পরিমাণ, তার মানে এটা আমাদেরকে সিঙ্গুলার ধরে অ্যান্সার করতে হবে। তো এখানে বি এর পরিবর্তে কি হবে, ইজ হবে, কারণ এখানে প্রেজেন্ট টেন্সে আছে। এরপর এটা দেখো, তো 24 নাম্বারটা দেখো ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস বিয়ন্ড সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটি সিঙ্গুলার হবে। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস বিয়ন্ড যদি সাবজেক্ট হিসেবে বসে, এগুলাকে আমরা সিঙ্গুলার ধরে ভার্ব অ্যান্সার করবো। ঠিক আছে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে সেটা বলছে। তো দেখো স্মোকিং ড্যাশ বি ইনজুরিয়াস টু হেলথ। এখানে ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট হিসেবে আছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট হিসেবে আছে, আমাদের সাবজেক্ট ধরতে হবে সিঙ্গুলার। তো এখানে বি এর পরিবর্তে কি হবে, অবশ্যই ইজ হবে। এরপর এটা দেখো টু টেল এ লাই ড্যাশ এ গ্রেট সিন। এখানেও টু প্লাস ভার্ব আছে, যেহেতু টু প্লাস ভার্ব সাবজেক্ট হিসেবে বসছে, আমাদের সাবজেক্ট হবে সিঙ্গুলার। তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে বি এর পরিবর্তে কি হবে, এখানেও ইজ হবে। তো এরপরেরটা দেখো কোন সেন্টেন্সের সাবজেক্ট হেয়ার অথবা দেয়ার হলে এরপরে নাউন অথবা প্রোনাউন দেখে ভার্ব বসে। এক্ষেত্রে পরের নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এরকম হেয়ার অথবা দেয়ার থাকে, তাহলে এরপরে এই হেয়ার এবং দেয়ারের পরেই যে নাউন বা প্রোনাউন থাকবে, সেটা ধরে আমরা ভার্ব বসাবো। এই হেয়ার বা দেয়ারের পরের নাউন বা প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার হবে, এবং হেয়ার এবং দেয়ারের পরবর্তী যেই নাউন বা প্রোনাউনটা থাকবে, সেটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বও প্লুরাল হবে, সেটাই বলছে এখানে। দেখো উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবা। হেয়ার ড্যাশ বি এ লাইব্রেরি ইন আওয়ার এরিয়া। তো আমাদের রুলস ছিল হেয়ার যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে, এর পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী আমাদের এখানে ভার্ব বলবে। তো এখানে হেয়ারের পরবর্তী নাউন বা প্রোনাউন কি ছিল, এ লাইব্রেরি। এ লাইব্রেরি মানে কি, একটা লাইব্রেরি। তার মানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে, ইজ। হেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার এরিয়া। এরপর এটা দেখো দেয়ার ড্যাশ বি মেনি পিপল এট দ্য মিটিং। তো এখানে দেয়ার সাবজেক্ট হিসেবে বসছে, এর পরবর্তী নাউন বা প্রোনাউন কি ছিল, মেনি পিপল বা পিপল। তো এখানে পিপল তো একজনকে বোঝাচ্ছে না, অনেক মানুষজনকে বোঝাচ্ছে। যেহেতু দেয়ারের পরবর্তী নাউন বা প্রোনাউন এখানে প্লুরাল নাম্বার আছে, তার মানে এখানে ভার্বও কি হবে, প্লুরাল। আর এটা তো প্রেজেন্ট টেন্স আছে, তার তো ওয়ার বলবেন, অবশ্যই আর বলবে। তো এরপর এটা দেখো এন্ড এর দুই পাশে সাবজেক্ট হিসেবে দি ব্যবহার হলে ভার্ব প্লুরাল হয়, এবং এক পাশে দি ব্যবহার হলে ভার্ব সিঙ্গুলার হয়। এর কারণ হচ্ছে এন্ড এর দুই পাশে যখন দুইবার সাবজেক্ট হিসেবে দি উল্লেখ করা হবে, এর অর্থ হচ্ছে এই দুইজন ব্যক্তি আলাদা মানুষ, এই জন্য এটা প্লুরাল হয়। কিন্তু যখন এক পাশে শুধু একবার দি মেনশন করা হবে, তখন একজনকে বোঝাচ্ছে, এই জন্য সাবজেক্ট তখন সিঙ্গুলার হবে। উদাহরণ দেখো তাহলে আরো বুঝতে পারবা। দেখো দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য প্রিন্সিপাল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো এখানে আছে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য প্রিন্সিপাল, অর্থাৎ এখানে চেয়ারম্যান
এবং প্রিন্সিপাল দুইজনই আলাদা আলাদা ব্যক্তি। তো যেহেতু এখানে প্লুরাল নাম্বার, তো এখানে বি এর পরিবর্তে কি হবে? অবশ্যই আর হবে। এরপরটা দেখো, দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ যিনি চেয়ারম্যান তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করতেছে। তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করতেছে, এই জন্য একবার দি উল্লেখ করছে, অর্থাৎ একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। তো এখানে যেহেতু একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, তার মানে বি এর পরিবর্তে কি হবে? ইজ হবে, যেহেতু সিঙ্গুলার নাম্বার, তো এখানে ইজ হবে। তো 27 নম্বর রুলসটা দেখো, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এর পরের ভার্বটি তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এর পরের ভার্বটা বসাবো আমরা এই হু, হুইচ, দ্যাট এর আগের যে সাবজেক্টে থাকবে সেটা অনুযায়ী। তো দেখো, ইট ইজ শি হু ড্যাশ রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক। তো এখানে বি আছে, বি এর পরিবর্তে এম ইজ আর ওয়াজ ওয়ার এর একটা বসবে, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তার মানে এখানে এম ইজ আর এই তিনটার একটা বসবে। তো এখানে সাবজেক্ট কোনটা আছে? সাবজেক্ট আছে হু এর পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে। তো এখানে হু এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট কি আছে? শি। তো এখানে যেহেতু শি সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে আমাদের ভার্ব বসবে ইজ। তো এরপরেটা দেখো, দ্য স্টুডেন্টস হু ড্যাশ ওয়ার্ক হার্ড ক্যান সাকসিড ইন লাইফ। তো এটা কোন টেন্স আছে? এটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে? আছে কিনা আমরা দেখি। হু এর পরবর্তী সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল নাম্বার, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এখানে প্লুরাল নাম্বার আছে, এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। সো ওয়ার্ক আছে, ওয়ার্কই থেকে যাবে। তো এরপরেটা দেখো, দ্য লিটিল মানি দ্যাট ড্যাশ রিমেইন ইন দ্য ব্যাগ ইজ মাইন। তো এটা কোন টেন্স আছে? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে দ্যাট রিলেটিভ প্রোনাউনের আগের অংশ। তো এখানে দ্য লিটল মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন ঠিক আছে এবং সিঙ্গুলার নাম্বারও, তো এখানে কি হবে? মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। তো এখানে রিমেইনস। এরপরটা দেখো, কোন সেন্টেন্সের সাবজেক্ট না চিনলে প্রিপজিশনের আগের নাউন অথবা প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে ধরে নেবে। অর্থাৎ কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি তুমি চিনতে না পারো, তখন কি করবা? দেখবা যে সেন্টেন্সের শুরুতে একটা প্রিপজিশন থাকবে, এই প্রিপজিশনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাই আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। যেমন দেখো, দ্য কালার অফ হিজ আইস ড্যাশ বি ব্লু। তো এখানে সাবজেক্ট কোনটা আছে আমরা বুঝতেছি না, এখানে সাবজেক্ট কি আইস আছে নাকি হিজ এটা সাবজেক্ট, না কোনটা দ্য কালার এটা সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রিপজিশনের আগে কোন নাউন বা প্রোনাউনটা আছে, সেটাই আমরা সাবজেক্ট ধরবো। তো এখানে প্রিপজিশনের পূর্বের নাউনটা হচ্ছে দা কালার, তো এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো দা কালার তো একটাকেই বোঝাচ্ছে, তো এখানে সিঙ্গুলার নাম্বার যেহেতু সাবজেক্ট, তার মানে এখানে কি হবে? বি এর পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আছে, তার মানে এখানে ইজ হবে। এরপর এটা দেখো, দ্য কোয়ালিটিস অফ দিস ম্যাঙ্গো বি গুড। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে কি ম্যাঙ্গো সাবজেক্ট নাকি কোয়ালিটিস এটা সাবজেক্ট? এটা আমরা কিভাবে বুঝবো? তো এখানে প্রিপজিশনের পূর্বে আছে দা কোয়ালিটিস, তার মানে এটাই হচ্ছে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বার, তার মানে ভার্ব হবে প্লুরাল। তো এখানে কি হবে? বি এর পরিবর্তে আর হবে। তো এরপরেরটা দেখো, তো 29 নাম্বারটা দেখো, অ্যান্ড অর বাট এগুলোকে বলা হয় হচ্ছে কনজাংশন। এগুলো কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। তো এটাই বলতেছে যে অ্যান্ড অর বাট এই কনজাংশনের আগে পরে একই ভার্বের ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি অ্যান্ড এর আগে ভি টু থাকে, অ্যান্ড এর পরেও ভি টু হবে, এবং অ্যান্ড এর আগে যদি ভি ওয়ান থাকে তাহলে অ্যান্ড এর পরেও ভি ওয়ান হবে। তো উদাহরণ দেখো, হি টোল্ড মি টু ডু অর ডাই। তো এখানে কনজাংশন আছে অর এবং এরপরে আছে শূন্যস্থান। তো আমি কি বলছি যে অ্যান্ড অর বাট এর আগে পরে একই ভার্বের ফর্ম হয়। তো এখানে অর এর আগে আছে হচ্ছে ভি ওয়ান, তার মানে এখানেও ভার্বের ভি ওয়ান ব্যবহৃত হবে। এখানে ডাই আছে, ডাই বসে যাবে। এরপর এটা দেখো, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড ড্যাশ সিং সুইটলি। তো এখানে অ্যান্ড আছে কনজাংশন, এর পরেই শূন্যস্থান আছে, তাহলে অ্যান্ড এর আগে যে ভার্বের ফর্ম আছে অ্যান্ড এর পরেও একই ভার্বের ফর্ম হবে। তো এখানে অ্যান্ড এর আগে কি আছে? অ্যান্ড এর আগে এখানে ফ্লাই আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তো এখানেও কি হবে? প্রেজেন্ট ফর্মে হবে। তারপরেরটা দেখো, আফটার এর প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে এর পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এটা তোমরা অনেকেই কনফিউশনে উলট পালট করে ফেলো। তো এটা মনে রাখার সহজ ট্রিক্স হচ্ছে যে আফটার মানে কি? পরে। যেহেতু আফটার মানে পরে, তার মানে আফটার এর পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স।
যেহেতু পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা তো বোঝাই যাচ্ছে। আবার বিফোর মানে কি? বিফোর মানে আগে, যেহেতু বিফোর মানে আগে, তার মানে বিফোরের আগের অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আগের অংশ যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, তার মানে কি পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো উদাহরণ দেখো, দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কাম। তো এখানে যেহেতু আফটার আছে, আমরা কি পড়ছি যে আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভি3। সো এখানে হ্যাড প্লাস কামের ভি3 হচ্ছে কাম, সো হ্যাড কাম। এরপর এটা দেখো, দ্য পেশেন্ট ড্যাশ ডাই বিফোর দ্য ডক্টর কেম। সো এখানে যেহেতু বিফোর আছে, বিফোর মানে কি আগে, তার মানে এর পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো এর পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভি3, তার মানে হ্যাড ডাইড, এটা আমাদের অ্যান্সার। এরপর এটা দেখো, তো 31 নম্বর রুলসটা দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ফার্স্ট কন্ডিশনালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ডিশনাল থেকে কোশ্চেন করলেই এই ফার্স্ট কন্ডিশনাল থেকে কোশ্চেন স্যাররা করে থাকে। তো দেখো, আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা কি সেটা দেখি। ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এই কন্ডিশনাল হচ্ছে 3 প্রকার, যেমন ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো প্রত্যেকটা কন্ডিশনালেরই একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। যেমন দেখো, ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার টেন্স, অর্থাৎ ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এর পর অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এরপরে অংশ হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, এই তিনটার যে কোনো একটা প্লাস মূল ভার্বের বিহন। আবার থার্ড কন্ডিশনাল দেখো, ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এর পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের ভি3। তো দেখো, এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হবে। তো আমরা ফার্স্ট কন্ডিশনাল দিয়ে শুরু করি। দেখো, এর গঠন হচ্ছে ইফ প্লাস, অর্থাৎ ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এর পরের অংশ আমরা লিখবো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেখো, ইফ ইউ স্টাডিড হার্ড, এখানে আছে ইফ ইউ স্টাডিড হার্ড, এখানে ইফ এর অংশটুকু আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এরপর অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখো, তো ইউ উইল পাস দ্য এক্সাম, ফিউচার ইনডিফিনিট টেন্সে দিয়ে আছে। আবার এখানে দেখো, ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এরপরে আমরা সাবজেক্ট আনবো, উড কুড মাইট এর যে কোনো একটা লিখবো, যে কোনো একটা লিখলেই হবে প্লাস মূল ভার্বের ভিও। তো দেখো, ইফ যুক্ত অংশ এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, যে স্টাডিড আছে। তো এরপরের অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস মূল ভার্বের ভিওন। তো এরপরে থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এরপরের অংশ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের ভি3। তো এখানে দেখো যে ইফ ইউ স্টাডিড হার্ড, ইউ কুড হ্যাভ পাস দ্য এক্সাম। এখানে এই যে আমরা লিখছি কুড হ্যাভ পাসড, কারণ এখানে হচ্ছে হ্যাড প্লাস ভি3 আছে, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এরপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের ভি3 দিতে হবে। ঠিক আছে, এখানে কুড হ্যাভ দিলেও হবে, উড হ্যাভ দিলেও হবে, মাইট হ্যাভ দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা পরীক্ষা কিভাবে আসে সেটা আমরা দেখি। তাহলে দেখো, ফার্স্ট কন্ডিশনালটা আমরা দেখি। ফার্স্ট কন্ডিশনালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট কন্ডিশনাল থেকেই বেশি আসে। ইফ দ্য প্রেসিডেন্ট ড্যাশ অ্যারাইভ উই উইল স্টার্ট দ্য প্রোগ্রাম। এখানে সারা ইফ যুক্ত অংশের এখানেই শূন্যস্থান দিচ্ছে এবং পরের অংশ দিয়ে রাখছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স কোন কন্ডিশনালে পড়ছিলাম? ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এর পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখানে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স সারা দিয়ে রাখছে, তার মানে আমাদের শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। এখানে কি হবে? অ্যারাইভ আছে, অ্যারাইভস হবে, এখানে অ্যারাইভস দেওয়া আছে। তো এরপরটা দেখো, ইফ স্টুডেন্টস ডু নট ইউজ দেয়ার টাইম দে সাকসিড ইন লাইফ। তো এখানে ইফ যুক্ত অংশ দেওয়া আছে কোন টেন্সে? ডু আছে, প্রেজেন্ট টেন্সে। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে পরের অংশ কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। সো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? উইল প্লাস মূল ভার্বের ভিওন। সো আমাদের শূন্যস্থানে কি লিখতে হবে? উইল প্লাস মূল ভার্বের ভিওন। এখানে নট কেন বসলো, এটা একটা কোয়েশ্চেন। এখানে নট বসলো হচ্ছে অর্থ অনুসারে। এখানে দেখো কি বলছে, ইফ স্টুডেন্টস ডু নট ইউজ দেয়ার টাইম, যদি শিক্ষার্থীরা তাদের সময়কে ব্যবহার না করে, দে উইল নট সাকসিড ইন লাইফ, তারা সফল হতে পারবে না। যদি তোমরা নট না দাও, তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে দে উইল সাকসিড ইন লাইফ, অর্থাৎ তারা সফল হবে। যদি শিক্ষার্থীরা তাদের সময় ব্যবহার না করে, তারা সফল হবে। তাহলে এটা তো হইল না, এই জন্য এখানে উইল নট হবে। সো এখানে উইলের পর অর্থ অনুসারে নট বসানো হয়েছে। সো এরপরে সেকেন্ড কন্ডিশনাল দেখি আমরা।
ইফ শি নিউ দ্য অ্যান্সার শি ড্যাশ টেল আস। তো এখানে ইফ যুক্ত অংশ কোন টেন্সে দিয়ে আছে, এই যে নিউ আছে, পাস্ট টেন্স আছে, তার মানে কি এর পরের অংশ কি হবে, উড কুড মাইট প্লাস মূল ভার্বের ভি ওয়ান। এখানে শূন্যস্থানে উড দিলেও হবে, কুড দিলেও হবে, মাইট দিলেও হবে, এই তিনটার একটা দিলেই হবে, প্লাস মূল ভার্বের ভি ওয়ান। এখানে টেল আছে, টেলই বসে যাবে। তো এরপরে থার্ড কন্ডিশনালটা দেখো। তো এখানে লিখছে স্যাররা ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার। ইফ যুক্ত অংশটা কোন টেন্সে দিছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। যেহেতু ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে এর পরের অংশ হবে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের ভি থ্রি। এখানে উড হ্যাভ দিলেও হবে, কুড হ্যাভ দিলেও হবে, মাইট হ্যাভ দিলেও হবে। সো রাইট ফর্ম ভার্বস এর আমাদের যে মেইন রুলস গুলো ছিল সেগুলো আমরা দেখে আসছি। এখন হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বস এর আদার্স যে রুলস গুলো আছে, কিছু এক্সট্রা যে রুলস গুলো আছে সেগুলো আমরা দেখবো। সো এগুলো থেকেও পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে। তো 32 নাম্বারটা দেখো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি থাকলে এরপরে মূল ভার্বের ভি টু হয়। তো উদাহরণ দেখো, আই উইশ আই সিং এ সং। সো এখানে সেন্টেন্সে কি আছে, উইশ আছে, যেহেতু উইশ আছে তার মানে এরপরে কি হবে, ভার্বের ভি টু হবে। এখানে সিং আছে, সিং এর ভি টু হচ্ছে স্যাং। তো আই উইশ আই স্যাং এ সং। আবার এরপরটা দেখো, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমও দেওয়া থাকতে পারতো, উই ড্যাশ টেক প্রপার অ্যাকশন। তো এখানে যেহেতু ইট ইজ হাই টাইম আছে সেন্টেন্সে, তার মানে এরপরে হবে হচ্ছে মূল ভার্বে ভি টু। তো এখানে কি আছে, টেক আছে, টেকের ভি টু হচ্ছে টু। তো এখানে আমাদের শূন্যস্থানে টুক লিখতে হবে। সো ইট ইজ হাই টাইম উইথ টু প্রপার অ্যাকশন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে একটু এক্সেপশন আছে, দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভি ওয়ান আমাদের অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই দুইটা ওয়ার্ডের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু প্লাস ভি ওয়ান দিয়ে অ্যান্সার করবো। আর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা এই যে এই রুলসে ফেলাবো, 32 নম্বর রুলসে ফেলাবো, অর্থাৎ ভি টু লিখে দেবো। তো দেখো, ইট ইজ টাইম ড্যাশ গো দেয়ার, এই যে ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট নাই, যেহেতু ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট নাই তাহলে আমাদের এখানে আর ভি টু দেওয়া যাবে না, এখানে আমাদের কি লিখতে হবে, টু প্লাস ভি ওয়ান, টু গো, এটা আমাদের অ্যান্সার হবে। এরপর এটা দেখো, সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ স্যাররা যদি সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান দিয়ে দেয় তাহলে আমরা কি করবো, ভার্বের সাথে আইএনজি বসাই দেবো, তাহলে আমাদের অ্যান্সার শেষ। এরপরটা দেখো, উচিত অর্থে ভার্বের আগে শুড বসে। অর্থাৎ উচিত অর্থে ভার্বের আগে আমরা কি দেবো, শুড। অর্থাৎ এখানে তোমাদের বুঝতে হবে অর্থ অনুসারে এখানে বসাইতে হবে, এখানে কোনো রুলস কাজ করবে না। এখানে তোমাদের সেন্টেন্সের অর্থ পড়ে বুঝতে হবে যে উচিত অর্থ এখানে বোঝাচ্ছে কিনা, শুডের অর্থ কি, উচিত। তো উচিত অর্থ বোঝালে আমরা তখন ভার্বের আগে শুড লিখবো। ঠিক আছে, দেখো যেমন ফর গুড হেলথ এ ম্যান ড্যাশ ইট ফুড। সুস্বাস্থ্যের জন্য একজন মানুষের ভালো খাবার খাওয়া উচিত। এই উচিত অর্থে এখানে আমাদের এই ইটের আগে শুড বসাইতে হবে। তো এখানে টোটালি অর্থ বুঝে তোমাদের এখানে শুড বসাইতে হবে। তো এটা খুবই কম আসে যদিও। টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড মোর মানি। তো এডুকেশনকে বুস্ট আপ করার জন্য আমাদের সরকারের কি করা উচিত, আরো টাকা, আরো অর্থ ব্যয় করা উচিত। তো এখানে উচিত অর্থে স্পেন্ডের আগে কি হবে, শুড হবে। এখানে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি, এটা আমাদের অ্যান্সার। আর শুড তো মডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপর তো মূল ভার্বে ভি ওয়ানই হয়। তো এই জন্য এখানে ভি ওয়ান বসে, আবার এখানেও মূল ভার্বের ভি ওয়ানই বসে গেছে। তো আশা করি তোমরা রাইট ফর্ম ভার্বস বুঝতে পারছো সবগুলো রুলস। যদি কোনো রুলস এর সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং আমরা নেক্সট ক্লাস থেকে রাইট ফর্ম ভার্বস যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।